ঈশান আপনাকে যুক্ত করা আছে বলেন। হ্যালো, আসিফ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি বলেন তাহলে। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি। এতক্ষণ দেখছিলাম আমার ইন্টারনেট কানেকশনটা চলে গিয়েছিল, সেজন্য আমার লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছিল। কোন এখন প্রশ্নটা আমার করেছিলেন? এই যে আপনার কোরআন হচ্ছে আপনার বিজ্ঞানসম্মত বই, আপনার অনেক মুমিন তারপর হ্যাঁ, অনেক আলেম ওলামারা বলে যেটা আর কি। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্ম একেশ্বরবাদে বিশ্বাস করে, ঠিক আছে, এটা নিয়ে তারা অনেক বড়াই করে। কিন্তু একেশ্বরবাদ আপনার খ্রিস্টান ধর্মে বলা আছে আর আমাদের হিন্দু ধর্মে বলা আছে। আমি ধর্মে একজন হিন্দু। হিন্দু ধর্মের বেদে আপনার বলা আছে যে ঈশ্বর একজন, শুধু তার উপাসনা করা। কিন্তু আমরা মূর্তি, ওরা বলে যে আমরা মূর্তি পূজা করি, কিন্তু আমরা আসলে মূর্তিকে মাধ্যম বানিয়ে ঈশ্বরের আরাধনা করে, এটা নিয়ে ওরা ব্যঙ্গ বিদ্রুপ করে। কিন্তু কোরআনে সহজ মানে সোজাসুজি লেখা আছে যে আল্লাহ নাকি হাত আছে পা আছে, কিন্তু আমাদের বেদে এটা লেখা নেই। বেদে সোজাসুজি লেখা আছে যে ঈশ্বরের আপনার কোনো আকার নেই, উনি এক হচ্ছেন সেকেন্ড নিরাকার। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড হিন্দু, আপনি তো একটা হিন্দু, রাইট? এক জি সেকেন্ড, জি। আপনি একটা হিন্দু হয়ে বলতে চাচ্ছেন যে আপনারা যখন ঈশ্বরের প্রতিমা বানায় পূজা করেন, ওইটা আপনার অ্যাকচুয়াল ঈশ্বর না, ওইটা আপনার অ্যাকচুয়াল ঈশ্বর মনে করেন না, এরকম কিছু বলতে যাচ্ছেন আপনি? মানে হ্যাঁ ওইটার হ্যাঁ কোনো হ্যাঁ। ওই মূর্তিটার কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে, এটা আপনি বিশ্বাস করেন না, এটা আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের মানে ওই হাউ মূর্তির ভিতরে ডেয়ার কোনো ইউ ভাই, সুপার এক সেকেন্ড ন্যাচারাল কোনো এক সেকেন্ড পাওয়ার নেই। হিন্দু ভাই এক সেকেন্ড, আপনি কিভাবে এই কথাটা বলতে পারলেন? আপনি কি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ মানে আহ, এই যে মুসলমানদের যে নবী, নবী ইব্রাহিম, সে যে গোতায় গোতায় এক একটা মূর্তি ভাঙছে, মূর্তি ভাঙ্গা সবচেয়ে বড় মূর্তির হাতে দিয়েটা দিয়ে দিছে, ওই আপনার লাঠিটা দিয়ে দিছে, লাঠি দিয়ে বলছে যে এই বড় মূর্তি হচ্ছে সবগুলো মূর্তি ভাঙছে। পরে এসে সবাই যখন জিজ্ঞেস করছে মূর্তি কখনো মূর্তি ভাঙতে পারে, তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তার মূর্তি সম্পর্কে, মানে ঈশার এই আপনার ইব্রাহিমের, নবী ইব্রাহিমের মূর্তি সম্পর্কে বেশি ধারণা নাই, সে জানতো না যে মূর্তি অ্যাকচুয়াল কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নাই বা কোনো পাওয়ার নাই, এটা জাস্ট প্রতিমা বানায় মানুষ পূজা করে। এটা এই বেসিক বিষয়টা ইব্রাহিম জানতো না, এই দাবি করতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার অন্তত পৌত্তলিকরা হাউ কখনো ডেয়ার ইউ এইটা ভাই! কি বলে অন্ততপক্ষে আসিফ ভাই? অন্ততপক্ষে প্যাগানরা এইটা বিশ্বাস করে না যে ওই মাটির তৈরি মূর্তিটাই ঈশ্বর। এইটা প্যাগানরা কখনো বিশ্বাস করে না। যারা কিন্তু হচ্ছে তাইলে ভাই হিন্দু ইব্রাহিম যে এত বড় লজিক দিয়ে একবারে পুরা গোত্রটা ধসাই দিল, হ্যাঁ, একেবারে চুনকালি পাকাই দিল, জিব্বা দিয়ে নাক দিয়ে খত দেওয়াইলো, এইটা কি মানে আপনি বলতেছেন যে এটা অ্যাকচুয়ালি এটা একটা মানে স্ট্রম্যান। গরু বাঁধার মতো কাজ করছে ইব্রাহিম? এটা একটা স্ট্রম্যান ছিল। এটা গরু বাঁধার মতো মানে সবাই অ্যাকচুয়ালি যদি এই ঘটনা ঘটতো, ইব্রাহিম যদি এরকম কাজ করতো, সবাই তার নিয়ে হাসি হাসি তামাশা করতো এবং বলদ মনে করতো, রেদার দেন মনে করতো যে ও wow, কত মক্ষম একটা যুক্তি দিচ্ছে। আপনি আপনি এটা বলতে চাচ্ছেন যে ইব্রাহিম অ্যাকচুয়ালি একটা গরু বাঁধা ছিল, এটা বলতে আমার চাচ্ছেন তো আপনি তাই মনে হয়। আসিফ ভাই? আমার তো তাই মনে হয়, কারণ আমাদের যে পণ্ডিতরা আছে ওনারা এটাই বলেন যে আমাদের ঈশ্বরের মানে আপনার না, ঈশান আবার আপনার নেটওয়ার্ক চলে গেছে। তাইলে আপনাকে বিদায় জানাই। আপনি আজকে আর যুক্ত হয়েন না। কারণ বারবার আপনার এভাবে নেট চলে গেলে তো হবে না ভাই। তাহলে আলোচনা করা যাবে না। পরের জনকে আমরা যুক্ত করি। আ লা চিন্তা করেন আসিফ ভাই, হ্যাঁ, এই বলেন। ঘটনাটা, এই যে ইব্রাহিমের ঘটনাটা কত লাখবার বাংলাদেশে বলা হয়, কত লক্ষ লক্ষ মানুষ এটা শুনে শুনে এটাকে বা এটা নিয়ে করে যে ওয়াও, কত সুন্দর একটা ঘটনা, কত মোক্ষম একটা যুক্তি দিচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম। এবং এইটা শুনে যে নিজের মধ্যে রাখে এমনও না, সে পারলে দুই তিনজনকে আবার এই ঘটনা বলে। সে মানে যখন আর কি হিন্দুত্ববাদের বিরুদ্ধে কোনো একটা আলোচনা হয়, যখন কোনো হচ্ছে আপনার ইয়ে নিয়ে বা হিন্দুদের নিয়ে কোনো একটা আলোচনা হয়, তখন মূর্তি পূজা কেন একটা স্টুপিড জিনিস, এইটা বোঝানোর জন্য নবী ইব্রাহিমের এই মোক্ষম ঘটনাটাকে, এই যে এই অসাধারণ যৌক্তিক একটা ঘটনাটাকে সে যে রেফারেন্স হিসেবে ব্যবহার করে হাজার হাজার পোলাপাইন করে। আপনি আপনি বলতে চাচ্ছেন যে কেউ এটা নিয়ে সেকেন্ড বার চিন্তা করে না আসিফ ভাই? পুরাটাই একটা স্ট্র ম্যান। পুরাটাই যেটা ওরা দাবিই করে নাই সেটা মানে সেটাকে রিফিউট করছে আরকি। ওরা কখনো দাবি করে নাই যে ওই মূর্তিগুলার অ্যাকচুয়াল পাওয়ার আছে, মূর্তিগুলা আসলে কিছু করতে পারে। ওরা যেটা দাবি করে সেটা হচ্ছে ওই মূর্তিটা একটা প্রতীক। এই প্রতীকের মাধ্যমে তারা ওই ঈশ্বরের পূজা করে। কিন্তু এদেরকে এই চুনাহাগাদেরকে কে বুঝাবে? ইব্রাহিম ছাগলাকে ইব্রাহিম তো এমনিতেই মাথা খারাপ ছিল। নিজের পোলারে মারার ট্রাই করছে। এ তো এমনিতেই মাথা খারাপ ভাই। এর থেকে আর কি আশা করবেন? এই বেটার থেকে তো আপনি বেটার কিছু আশা করতে পারেন না, তাই না? ফরাজ ভাই? কি বলেন, ইব্রাহিমের উপর আপনি কোনো ধরনের ডাউট রাখতে পারেন? নিজে নিজে সার্কামসাইজ করছে ভাই ইব্রাহিম। তারপর দুই কোটা দিয়া কোটা দিয়া নিজে নিজে কাটছে। আচ্ছা, ঠিক আছে আমাদের সাথে লালন ভাই যুক্ত হয়েছেন। লালন ভাই বলেন তাহলে। দাদা কেমন আছেন? ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে। ভাই আসলে আমি আরেকদিন যুক্ত হয়েছিলাম। থ্যাংকস ফর ইওর ভয়েস। সো এটি বলতে চাচ্ছি যে আপনাদের ভয়েসটার জন্য আজকে আমি এই পর্যন্ত আপনাদের শুনতে বারবারই বাধ্য হই। যদিও কষ্ট করে শুনতে হয়।
রুম থেকে বের হইয়া ফ্যামিলি রাইখা বাইরে থেকে শুনতে হয়। কারণ রুমে এগুলো শোনা যায় না, আপনাদের কথাগুলো। হচ্ছে ফ্যামিলি আসলে আমাকে ওইভাবে সাপোর্ট করে না। আমাদের ফ্যামিলিগুলো এভাবে সাপোর্টেড না। আমাদের চেয়ে ভালো আপনি জানেন। তো যেটার জন্য আসলে জানা, আসলে একটু অন্য প্রসঙ্গ বলি। এখানে এই যে কিছুক্ষণ আগে বাচ্চাদের নিয়ে একটা কথা বলতেছিলেন। এখন আমার যে আমার ছেলেটা আসলে ওই ছোট ছেলে ক্লাস 4 এ পড়ে। ও আসলে একেবারে গুমরা। কারো সাথে কথা বলতে চায় না। এটা বেসিক্যালি বহুত মোটামুটি বেশ কয়েকভাবে ট্রাই করা হইছে। ওই কিন্ডারগার্টেনে দিতে চাইছিলাম। ওইখানে অনেক চাপ। এই বলে আসলে কিন্ডারগার্টেনে ওকে দেই নাই। ও আসলে পড়তে চায় না। পড়তে মানে লেখাপড়ার জন্য কোনো কিছুতে সে ইন্টারেস্টেড না। এই বিষয়টা একটু কাইন্ডলি আমাকে জানালে ভালো হয়। হ্যাঁ ভাই, বহু কষ্ট করে আপনার কথা বুঝছে ভাই। আসিফ ভাই কথা বুঝছেন? অনেক কিন্তু স্লো আওয়াজ। হ্যাঁ, অনেক কষ্ট হইছে আরকি বুঝতে। কিন্তু আপনার বাচ্চা কোন বিষয়ে ইন্টারেস্টেড না এটা কেমনে হয় ভাই? এটা তো সম্ভব না। কিছু না কিছু বিষয়ে তো ইন্টারেস্টেড। সে আসলে সবচেয়ে ভালো ইন্টারেস্টেড হচ্ছে একটা কাঠি নিয়া, একটা লাঠি নিয়া আমি গ্রামে থাকি। ওইখানে দেখা গেছে যে ওই একটা কাঠি নিয়ে সে সারাদিন ওই বিভিন্ন কিছু করতে পছন্দ করে। এর এর বাইরে কিছু না। মানে গ্রামের ছেলে তো। কাঠি দিয়ে কি করে সে? মানে সারাদিন দেখা গেছে কাঠি দিয়ে ওই একটা গর্ত করতেছে বা ওই ধরেন কাঁঠাল পাতা, আম পাতা এগুলো পাড়তাছে, এগুলো দিয়ে খেলায়। আচ্ছা। তাহলে মাঝে, মাঝে কি আপনিও তার সাথে একটু খেলেন? এই খেলাটা খেলেন? এই খেলাটা না আমি তার সাথে মাঝে, মাঝে ফুটবল খেলি আরকি। একটা বল আছে কিনে দিছি, এটা দিয়ে মাঝে, মাঝে খেলি। মানে তাই সে যেটা খেলতে পছন্দ করে আপনি মাঝে, মাঝে তার সাথে সেই খেলাটা খেলেন এবং দেখেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে তৈরি করতে পারেন কিনা এবং তার প্রবলেমটা কি সেটা বোঝার চেষ্টা করেন আগে, হ্যাঁ? আ আপনাদের ভিতরে যে দূরত্ব আছে সেই দূরত্বের কারণেই সে হয়তো আপনাদেরকে খোলাখুলি সবকিছু বলতে পারতেছে না বা কারো সাথে কথাও মানে শেয়ার করতে পারতেছে না। আপনার যেটা করণীয় সবার আগে হচ্ছে গিয়ে আপনি তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। সে যেন আপনার কাছে মন খুলা কথা বলতে পারে, ভয় না পায়, কোন ধরনের সংকোচ না করে একটা ফ্রেন্ডের মতো যেন আপনাকে সবকিছু বলতে পারে সেই ব্যবস্থাটা করেন। সে যেটা খেলতে পছন্দ করে তার সাথে আপনি সেই খেলাটাই খেলেন এবং ঘন্টার পর ঘন্টা খেলেন। আপনিও পাশাপাশি পাশে করেন তার মতো করে। দেখবেন তাহলে তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এবং তারপরে আপনি চেষ্টা করেন তাকে তার সমস্যাটা কি বোঝার। হ্যাঁ? আ এটাতে যদি কাজ না হয় তাহলে একজন চাইল্ড সাইকোলজিস্ট এর সাথে যোগাযোগ করেন। সে তারা আপনাকে আরো ভালো পরামর্শ দিবে। সবকিছু দেইখা শুইনা বুইঝা তারা আপনাকে ভালো পরামর্শ দিবে। কিন্তু আপাতত আপনি যেটা করতে পারেন যে কোন ধরনের প্রেশার তৈরি না করে, কোন ধরনের বকাঝকা না করে, ভয়ভীতি না দেখায়, সে কি চাচ্ছে সেই জিনিসটা আগে দেখেন এবং তার সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এখন ট্রাই করতেছি আসলে ওইভাবে ওর সাথে যেরকম আজকে ওর ম্যামেরা বলল ক্লাস থেকে স্কুলে গেছিলাম, ওর সাথে দেখা হয়েছিল। ওনার ম্যাম বলছে যে ওই আস্তে, আস্তে আরো একটু ড্যামের দিকে চলে যাচ্ছে। আসলে ও পড়তে চাইতেছে না। ক্লাসে আরো খারাপ করতেছে। তো আজকে এরকম আইসা ছোটদের ক্লাসে একটু খারাপ-টারাপ করলে এটা তেমন কোনো সমস্যা না না, ভাই। না হ্যাঁ? এটা আমি এটাতে ওইটাকে নিয়ে সমস্যা কোনো মনে করি না। আমি টেনশনেও পড়েন না। এটা কিছুই না। একটু পড়া টিচারদের বইলে দিবেন। মাঝে, মাঝে যদি একটু না পড়ে তাইলে তো নাই পড়বো। এক ক্লাসে যদি ২ বছর থাকে তাহলে থাকুক আমার ছেলে অসুবিধা নেই। আপনাদের এত মানে প্রেশার দেওয়ান লাগবে না। আপনারা এত প্রেশার দিয়েন না। আমার ছেলে রিক্সা চালায় খাইবো। আপনাকেও এত টেনশন কিসের? তাদেরকে এইভাবে বলবেন। বাংলাদেশের টিচাররা হুদাই মানে পাকনামি বেশি করে। মানে প্রেশার ক্রিয়েট করে বাচ্চাদের উপরে বাচ্চাদেরকে মেন্টালি করে প্রেশার ফেলে। দিবে, অ্যাকচুয়াল পড়াবে না। পড়াইতে যে ভাই দেখেন, বাচ্চাদের তো ভাই কোনো কিছু মুখস্থ করানোর দরকার নেই। যে নতুন কিছু ব্রেনের মধ্যে ঢোকা মুখস্থ করার দরকার নেই। বাচ্চাদের এক ম্যাক্স যে জিনিসটা করা উচিত যে ভাই পড়াশোনার প্রতি আগ্রহটা আনো। ও আপনি পড়াশোনার প্রতি আগ্রহ এনে দেন, সে বাকিটুক নিজে পড়ে নিবে। যদ্দূর পড়তে পারবে ওদ্দূর সে গ্রহণ করতে পারবে। ওদ্দূর সে এককালীন গ্রহণ করে ইসে যে আপনার এক্সাম হলে যে উগলাই দিল, আবার সব ভুইলা গেল, আবার সব গিলল, আবার সব উগলাই দিল। ওই পুরো লাভটা কি? লাভটা কি? তার যতটুক আম পড়াশোনা করার আগ্রহ আছে অতটুক থেকে সে যদি পড়ে, অতটুক সে জানে, অতটুক সে মনে রাখতে পারবে এট লিস্ট। কি দরকার এটা ইয়া করার? এইটা টাফার। এই যে এই জিনিসটা ইজি যে আপনি বকাঝকা করে মুখস্থ করবেন, এটা খুবই ইজি। বাচ্চার উপর সব চাপ। বাচ্চার প্রেশার দিবেন, ২ টা ঝাড়ি দিবেন, ২ টা বাড়ি দিবেন, প্রেশারাইজ করবেন বা নি অসম্মান করবেন, তাকে নিচু করে দেখবেন, তার বাপ-মার কাছে ছোট করবেন। এটা ইজি। বাচ্চাকে অ্যাকচুয়াল আগ্রহ করা মানে আগ্রহী করে গড়ে তোলা পড়াশোনার প্রতি। এটা টাফ। এটা করতে বলেন আপনার টিচার। এটা সে জীবনে করতে যাবে না। সো এটা যদি করতে না পারে তার এত প্রেশার দেওয়ার দরকার নেই। আপনি নিজে করেন এটা পারলে। ফারাজ ভাই এটা তো আরো মেন্টাল একটা প্রেশার যে মনে করেন বাবারে ডাইকা টিচার বিচার দিতেছে আপনার পোলা পড়ে না। এটা তো তার জন্য আরো একটা মানে মানসিক একটা চাপ যে নিশ্চয়ই আবার নিশ্চয়ই তার স্কুলেও এরকম হুমকি দেওয়া হয় তোমার বাবারে ডাইকা কিন্তু এটা বলবো তোমার বাবারে। এই প্রেশার একটা বাচ্চার উপরে এত প্রেশার আ মানে আ আ লালন ভাই আপনি স্কুলে গিয়ে আপনার ওই বাচ্চার টিচারদের বলবেন
দেখেন আমার ছেলে বড় হইলে রিক্সা চালাইবো। তারে আমি রিক্শাওয়ালা বানামু। আপনাকে এত এসব দরকার নাই যে আমার পোলারে মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলা বানাইতে হইব। এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় নাই। আমার ছেলে রিক্সা চালায় খাইবো, অসুবিধা নেই। আমি তাতে খুশি। এটা আমার ছেলেই থাকবো। তাতে কিছু যাবে আসবে না আমার। আপনারা এত প্রেশার দিয়েন না আর বারবার ছোটখাটো বিষয় নিয়ে আমারে কমপ্লেইনও করবেন না। আমার ছেলে যেটা করবে সেটাই, এটা বাচ্চার সামনে বলবেন। বাচ্চা যেন এই জিনিসটা শোনে যে আপনি আপনার বাচ্চা যাই করুক না কেন আপনি তার কাজের জন্য প্রাউড, আপনি তার কাজের জন্য গর্বিত। আপনি তার সে যেইভাবেই যাই করুক, যেভাবেই করুক সে আপনার ছেলেই থাকবে। আপনি তারে সেইভাবেই ভালোবাসবেন। এই জিনিসটা বারবার আপনার ছেলের সামনে আপনি তাকে বুঝাবেন যে সে জীবনে যেই সিদ্ধান্তই নেক না কেন তাতে আপনার ভালোবাসা, তার প্রতি আপনার ভালোবাসা সেটা কখনো কমবে না। আপনি তাকে ততটুকুই ভালোবাসবেন। এই জিনিসটা যখন সে রিয়ালাইজ করবে, তখন সে আপনার সাথে আ আপনার কাছে আরকি খুলবে। মনের কথাগুলা খুইলা বলতে পারবে এবং আলোচনার ভিতরে আসবে। তখন দেখবেন তার ভিতরে একটা পরিবর্তন আসার কথা। আপনি এই চেষ্টাটা আগে করেন। তার উপরে আর কোন প্রেশার দিয়েন না। তার মতো থাকতে দেন। সে যেটা করতে ভালো লাগে। ভাই ২-৩ বছর না পড়লে কিছু হয় না। ২-৩ বছর দেখেন, হ্যাঁ? আসিফ ভাই, আমি এখান থেকে একটু কথা বলি। আমার টোটাল লাইফটা হচ্ছে আমি টোটাল হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি হচ্ছে আইসা আমার বাড়িতে, আমি গ্রামে থাকি বলছি। আমার এখানে অল্প একটু জায়গার ভিতরে আমি কৃষিকাজ করি। আমি টেক্সটাইল সেক্টরে কিছুদিন সার্ভিস দিছি ৯-১০ বছর। এরপরে আইসা গ্রামে আমি কৃষিকাজ করি। এখন বলতে পারেন বাংলায় যেটা কৃষক। আমি আসলে এই মেন্টালিটির একটা মানুষ। তো আমি আমার ওয়ে থেকে ঠিক আছি। আমি তাকে আজকেও বলছি যে, "দেখো বাবা, তুমি যাই করো, এত লেখাপড়া করার দরকার নাই। তোমার এত বেশি কিছু করার দরকার নাই। তুমি জাস্ট কিছু পড়তে পারলেই আমার এনাফ।" এটা ওরে আজকেও আমি এসে কোলে নিয়ে বসায়া পরে বলছি, আদর কইরা আ বলছি ওকে। এখন এভাবে ট্রাই করতেছি। আগে একজন বলছিলেন, আমি আরেকজনের একটা ব্যাপারে বলছিলেন তো এখান থেকে শুইনা আমি আসলে ইন্সপায়ার্ড। টোটাল হচ্ছে কি বলবো আসলে আপনার এই বয়সটা আসলে আমার জন্য কতটুকু উপকারী আমি আসলে বলতে পারব না। টোটাল লাইফে আরকি। আমার মনে হয় আমি ৩ টা জায়গায় আমি খুব বেশি উপকার পাইছি। ২ টাই হিন্দি সিনেমা আর ৩ নম্বর হচ্ছেন আপনি। এটা আইডিওলজির ক্ষেত্রে একটা কাজ করে আরকি। আইডল হয় মানুষ। যদিও আপনি আইডল এই জিনিসটা মানতে চান না। কিন্তু আমার আসলে আমি আসলে বলতে বাধ্য হচ্ছি। যে আমার ২ টা সিনেমা 'থ্রি ইডিয়টস' আর হচ্ছে আপনার ওই 'পিকে' আর হচ্ছে আপনি। এই ৩ টা জিনিস আমি আইডল হিসেবে মানি। আর যাই হোক আমি আসলে চেষ্টা করতেছি ভাই। আসলে কতটুকু কি করা যায়। ঠিক আছে? ভাই থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনি তাহলে পরে আবারও যুক্ত হয়েন। বা কি আপডেট হইলো আমাদেরকে জানায়েন। আমরা মানে আ শুনবো আপনার কথা যে কি হইলো না হইলো। একটু আ চেষ্টা করেন। আ আর তাকে নিজের মতো একটু থাকতে দেন। খুব বেশি চেষ্টা কইরেন না। এমন চেষ্টা কইরেন না যেন সেটাও তার জন্য একটা প্রেশার হয়। সে তার মতো থাকুক কিছুদিন। ঘুরুক ফিরুক, খাক-দাক। আ না, যা ইচ্ছা করুক। তাকে আমি তাকে বলে দিছি যে আসলে এই দেখো এই যে আমি কাজ করি, আমি সারাদিন কাজ করি। অ্যা সে আবার এটা জানে যে আমি আসলে ওই ইঞ্জিনিয়ারিং পাস করছি এটা সে জানে। আমার ফ্যামিলিতে টোটালটাই তো ঐরকমই সবাই জানে। আমার ওয়াইফ আবার এটাকে একটু মাইনা নিতে চায় না। পড়তে না চাইলে একটু শাসন করে। আমি বলি যে হুম, আসলে এত কিছু করার দরকার নাই। তো ওকে ওর মতো থাকতে দাও। ও যতক্ষণ পড়ে পড়ুক। যতটুকু বুঝায় করা যায় আরকি। চর্চা করো না। মানসিক বা হুম। শারীরিক কোনো চর্চা করো না। এটা আমি বলি বারবার। খুবই ভালো, এই আরকি। খুবই ভালো ট্রাই কাজ করতেছি করতেছেন। যে আমার মনে হয় আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। মাঝে, মাঝে বাচ্চাদের এই ধরনের একটু হয়। কিন্তু আস্তে, আস্তে সেটা ঠিক হয়ে যায়। সময়ের সাথে, সাথে ঠিক হয়ে যায়। দেখেন আরো কিছুদিন। তারপর পরে আমরা আবার জানবো আপনার কাছ থেকে। ঠিক আছে লালন ভাই, আর কি কোন আলোচনা আছে আপনার? না আসলে আমার আর যে আলোচনা থাকে সেগুলো আসলে আপনাদেরটা শুনলেই হয়ে যায়। এই আরকি। আ তো ঠিক আসলে আছে ভাই। ধর্মভিত্তিক আলোচনা শুনলেই তাহলে হয়ে ভালো যায়। থাকেন। তাহলে বিদায় জানাই আপনাকে। আসিফ ভাই একটু কিন্তু একটা আসিফ ভাই বলি আমার ভাই। কাছে একটা জিনিস না খুবই জেনুইনলি খারাপ লাগে বুঝছেন। আমরা দেন আমাদের বাপ মা ছোটবেলায় তার বাপ মার থেকে টর্চার হইছে। তার আমাদের নানা নানি আমাদের নানা নানি দাদা দাদি তারাও টর্চার হইছে। আম আমরাও টর্চার হইছি। বাট আল্টিমেটলি পরে গিয়া মানে দায়ভার টাকার এই ভিসিএস সাইকেলটা করা যখন আমরা ওইটা মানে আমরা এটার শিকার হইছি বা অত্যাচারের শিকার হইছি যখন আমাদের সেই সুযোগটা যে এখন আমরা করবো আমাদের কাছে সেই পাওয়ার, হ্যাঁ? আমরা অত্যাচারটা খুব মেনে করে দেওয়ার পর। মনের শান্তিটা নিবো। ইস! হ্যাঁ? এই মনের শান্তিটা আনতে পারবো। বা পোলাপাইনদের মানে দিন নাই রাত নাই ২৪ ঘন্টা পাটে বেড়া কর ওটা কর। আ পড়াবো তো নাই পরে যে খালি জারির উপর রাখবো। মানে যে শান্তিটা ভাই বুঝছেন? পার্সোনাল স্লিপ পাওয়ার যে শান্তিটা। এই শান্তিটা ভাই আমাদের যেই কেন এটা মানে করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। সব জায়গায় কেন সব স্যাক্রিফাইস টা আমাদেরই করতে হবে না? মনে করেন আমরা এই যে মানে ৪ বিয়া সেখানেও তো আমরা স্যাক্রিফাইস করতেছি, তাই না? মনে আরে করেন ভাই আর কোয়েন না রে ভাই।
সব জায়গায় যাই মারাটা আমাদেরই খাইতে গেছে। আসলে ভাই নাস্তিক হয়ে পড়ছে ঝামেলা। ওই ঝামেলা। তো ফারাজ ভাই আপনার কি মনে আছে মুমিনদের যে একটা বড় গ্রুপের একটা একটা বেল্ট ইয়া বেল্ট দিবে তো যে হ্যাঁ, ট্রাক ড্রাইভারের কথা বলতেছেন ট্রাক ড্রাইভারের কথা। সেটা মাঝে, মাঝে একটু ঘুরায়-ফিরে দেখাইতে হয়। কারণ মুমিনরা না ভুইলা যায়। সেটা আমাদের একটু ঘুরায়-ফিরে আমাদের একটু মনে করায় দিতে হয়। এক ট্রাক ড্রাইভার আইসা আমারে মানে খুবই ভাবে আমারে আপত্তি তুলছে যে, "আমি কেন বাচ্চা পিটাই না?" এবং সে যে বাচ্চা পিটায়, তার বেল্ট খুইলা বাসায় এসে বেল্ট খুইলা সে যে তার বাচ্চারে পিটায়, আমি কেন এটা করি না এটাতে সে মহা বিরক্ত ভাই। আমরা একটু ভিডিওটা দেখি, আপনারা একটু ভিডিওটা দেখেন, হ্যাঁ? দেখেন। এই ধরনের প্রবলেম গুলো যখন তারা করে এবং প্যারেন্টসরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে হিট করতে পারে, কি ধরনের হিট আমি সেটা বলছি। আপনি মাজায় হয়তো একটা বেল্ট পরেন, চামড়ার বেল্ট হতে পারে বা প্লাস্টিকের বেল্ট হতে পারে অথবা রেক্সিনের হতে পারে। তো ওই বেল্ট দিয়ে তার পাছায় ঠাস ঠাস করে বাড়ি দিবেন আর বলবেন যে তুমি এই ভুলগুলো করছো বাবা, এর জন্য তোমাকে 2টা বাড়ি দেওয়া হলো। ফারাজ ভাই আইসা আমাকে এটা নিয়ে মানে বিরক্তি প্রকাশ করছে যে আমি কেন এই ধরনের কথাবার্তা বলি যে বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, বাচ্চাকে মারপিট করা যাবে না। এগুলা কেন বলি আমি? যে আসলে মনে আছে আপনি যে লাইভে ঢোকার সময় আগে 3টা শর্ত দিতেন যে বাচ্চাদেরকে মারধর করা যাবে না, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, রক্ত দিতে হবে। এই 3টা যে শর্ত দিতেন, শর্ততে একমত হইলো যে লাইভে ঢোকা যাবে। এই যে শর্তটা দিতেন, এইটা তো ভাই সে পার্সোনালি অপেন্ড হয়ে গেছে। আমার বেলটার মাল্টিপল ইউজার্স আছে এবং এটা অপচয় হয় না। আসিফ মহিউদ্দিন তো ভাই আপনি কি জানেন না অপচয়কারী শয়তানের ভাই? আপনি কেন অপচয় করতে বলতেছেন আমাদের তিনি ভাইকে? বেল্ট আছে, এটার সদ্য ব্যবহার হবে না, অপচয় করো কেন ভাই? এবং ফারাজ ভাই এই ভিডিওতেই সে আরো বড় লম্বা ভিডিওটা এটার ভিতরে সে বলতেছিল তার বাচ্চার বয়স হইতেছে 3.5 বছর। 3.5 বছরের বাচ্চা, সে একজন ট্রাক ড্রাইভার। সে ট্রাক চালায় বাসায় ফিরছে। বাসায় ফেরার পর সে তার চামড়ার বেল্টটা খুললো। হু ইজ দ্য বস এটা বোঝাবার জন্য, এই পরিবারে হু ইজ দ্য বস এটা বোঝাবার জন্য সে তার চামড়ার বেল্টটা খুইলা তার 3.5 বছরের বাচ্চার পাছায় ঠাস ঠাস করে বাড়ি মারলো। এবং বাচ্চাকে বুঝাই দিল যে সে হইতেছে বস। এটা কিভাবে মানে এই কথাগুলো মানুষের মুখ থেকেই বা বাইরে হয় কিভাবে? আটকায়ও না ভাই কেন? আসিফ ভাই আমি একটা জিনিস চিন্তা করতেছি। ট্রাক ড্রাইভার যেখানে বড় হয়েছে সেখানে তো তার বাপে পড়তো লুঙ্গি, রাইট? বেল্ট তো পরার, প্যান্ট তো পরার কথা না, বেল্ট পরার কথা না। তো ট্রাক ড্রাইভারের বাপে তার পাশায় কি দিয়ে বাড়িতে বোঝাইতো যে সে হচ্ছে কি তার ট্রাক ড্রাইভারের বাপে তার ট্রাক ড্রাইভারের পাশে কি দিয়ে বাড়িতে বুঝাইতো যে ট্রাক ড্রাইভারের বাপ হয়েছে গিয়ে তার বস? কি দিয়ে বাড়িতে আসবে বলেন তো? বেল্ট তো নাই। তো এই মুমিনেরা কি জাতের প্রাণী ভাই? এরা কি প্রাণী এরা? এরা কি মানুষের জাত? এরা কি মনুষ্য প্রজাতি থেকে কি এদের উদ্ভব? মাঝে, মাঝে আমি এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। এটা কিভাবে সম্ভব একজন মানুষের মানে মুখের থেকে এই ধরনের কথাবার্তা বাইরিতেছে? ৩.৫ বছরের বাচ্চা, যে বাচ্চা ৩.৫ বছরে কি একটা বাচ্চা মাত্র কথা বলা শিখছে, তাই না? একটু আধটু কথাবার্তা বলে। এই বাচ্চারে সে অ্যা মানে চামড়ার বেল্ট দিয়ে পিটাইতেছে এবং এটা আমি কেন করি না এটা নিয়ে সে বিরক্তি প্রকাশ করতেছে। এটা কি বলবো? ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই নাকি? শিওর শিওর শিওর।